বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে প্রিয় ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম তারিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। এরূপ একটি বিরূপ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে, এবং এমন একটি কার্যক্রমে আমাকে সংযুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিবিএ অনার্স তৃতীয় বর্ষের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 অ্যাকাউন্টিং বিভাগের, হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কোর্সের ক্লাস করছি। আমাদের প্রথম লেকচারটি ছিল অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, যে অধ্যায়টি প্রথম অধ্যায় আমাদের, সেই অধ্যায়ের কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা চেষ্টা করব কয়েকটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য। আমি কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করছি। আমরা প্রথম যে গাণিতিক সমস্যায় যাচ্ছি, এটি মোটামুটি ভাবে 4 মার্কসের জন্য প্রযোজ্য একটি গাণিতিক সমস্যা। আমরা সমস্যাতে চলে যাই। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে বাফেলো কর্পোরেশন হ্যাড দ্য ফলোইং স্টক ট্রানজাকশনস ডিউরিং দ্য ইয়ার 2019। 2019 সালে তাদের কিছু লেনদেন এখানে দিয়ে দেওয়া আছে। তারা কি করছে? ইস্যুড 3000 শেয়ারস অফ ইটস টাকা 5 পার ভ্যালু কমন স্টক ফর ল্যান্ড ওর টাকা 31,000। অর্থাৎ তারা 3000 শেয়ার, প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু পার ভ্যালু হচ্ছে টাকা 5। এই 3000 শেয়ার 5 টাকা মূল্যের, অর্থাৎ 15,000 শেয়ার তারা কিনছে 31,000 টাকা, 31,000 টাকা দিয়ে। তারপর তারা কি করছে? ইস্যুড 500 শেয়ারস অফ টাকা 100 পার ভ্যালু প্রিফার্ড স্টক ফর টাকা 61,500। অর্থাৎ প্রতিটি 100 টাকা মূল্যের 500 প্রিফার্ড শেয়ার, অগ্রাধিকার শেয়ার তারা বিক্রি করছে। 500 ইন্টু 100, 50,000 টাকা মূল্যের প্রিফার্ড শেয়ার তারা ইস্যু করছে 61,500 টাকায়। তারপর আমরা পাচ্ছি রি-অ্যাকোয়ার্ড 100 শেয়ারস অফ কমন স্টক এক টাকা 87 পার শেয়ার। এখানটায় আমরা যদি একটু খেয়াল করি, রি-অ্যাকোয়ার্ড শব্দটা যে এখানে ব্যবহার করা হয়েছে, রি-অ্যাকোয়ার্ড দিয়ে যদি একটা কোম্পানি তাদের নিজস্ব ইস্যুকৃত শেয়ার পুনরায় ক্রয় করে, তখন এটাকে আমরা বলি রি-অ্যাকোয়ার, বা আমরা যেটা এর আগে শিখেছি ট্রেজারি শেয়ার। কোম্পানি তার নিজস্ব ইস্যুকৃত শেয়ার যদি নিজেরাই আবার ক্রয় করে ফেলে, তাহলে আমরা সেটাকে বলি ট্রেজারি শেয়ার। এবং এখানে সেরকম ট্রেজারি শেয়ারের লেনদেন এখানে হচ্ছে প্রতিটা 87 টাকা করে তারা পারচেস করছে ট্রেজারি শেয়ারগুলা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই শেয়ারগুলা কিন্তু কেনা ছিল 5 টাকা করে। সে 5 টাকা করে বিক্রি করা শেয়ার তারা নিজেরা আবার কিনছে 87 টাকা করে, 100টি শেয়ার তারা পারচেস করছে। যাই হোক, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে ফেস ভ্যালু যে 5 টাকা সেটি বিবেচ্য না। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে তারা এই শেয়ারগুলা পারচেস করছে 87 টাকা করে। 100 শেয়ার তারা পারচেস করছে। রি-ইস্যুড 60 শেয়ারস এট টাকা 90 পার শেয়ার। এই যে শেয়ারগুলা তারা পারচেস করেছিল 87 টাকা করে 100টি শেয়ার, সেই 100টি শেয়ারের মধ্য থেকে তারা 60টি শেয়ার পুনঃবিলি করছে। 60টি শেয়ার তারা পুনর্বিলি করছে প্রতিটি 90 টাকা করে। রি-ইস্যুড 40 শেয়ারস এট টাকা 83 পার শেয়ার। তারা আবার কি করছে? 40টা শেয়ার পুনঃবিলি করছে। 60টি শেয়ার তারা পুনঃবিলি করেছে 90 টাকায়, এবং 40টি শেয়ার তারা পুনঃবিলি করছে 83 টাকায়, 83 টাকায়। আমাদেরকে বলা হচ্ছে এই লেনদেনগুলোর জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে। দেখে আমরা কি করি। জার্নাল এন্ট্রিতে আমাদের আসছে ফার্স্ট ওয়ান, ওই যে আমাদের বলা ছিল যে 31,000 টাকা মূল্যের ল্যান্ডের জন্য তারা দিচ্ছে 5 টাকা মূল্যের 3000 শেয়ার। তাহলে আমরা এখানে কি করছি? ল্যান্ডের ভ্যালু যে 31,000, সেটাকে আমরা ডেবিট করলাম ল্যান্ড অ্যাকাউন্টে। কমন স্টকের ভ্যালু কত? 3000 শেয়ার, প্রতিটি 5 টাকা মূল্যে 15,000 টাকা। আমরা একটু আগে হিসাব করেছি 15,000 টাকা মূল্যের শেয়ার তারা দিচ্ছে, সে কমন স্টক নামে সেটি ক্রেডিট হচ্ছে। এবং এখানে যে উদ্বৃত্ত
যেটি তৈরি হচ্ছে ক্রেডিট পাশে, অর্থাৎ আমাদের প্রাপ্তির পরিমাণ প্রদত্ত শেয়ারের চেয়ে যে 16,000 টাকা বেশি, সেটিকে আমরা কি করছি, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক নামে আমরা ক্রেডিট করে ফেলছি। নেক্সট আমাদের আসলো, এখানে আমাদের বলা ছিল 500 প্রেফার্ড শেয়ার তারা বিক্রি করছে যার ফেস ভ্যালু 100 টাকা করে, কিন্তু তারা এই শেয়ারগুলি বিক্রি করছে মোট 61,500 টাকায়। দ্যাট ইজ তারা ক্যাশ পাচ্ছে 61,500। আমরা সেই ক্যাশ 61,500 কে এখানে ক্যাশ নামে ডেবিট করে ফেলছি। যে 500 শেয়ার অফ টাকা 100 ইচ তারা দিচ্ছিল, দ্যাট ইজ 50,000 টাকা মূল্যের শেয়ার তারা দিচ্ছে, এটাকে আমরা লিখছি প্রেফার্ড স্টক নামে, শেয়ার ক্যাপিটাল প্রেফার্ড স্টক। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্ত টাকার চেয়ে শেয়ারের মূল্য 11,500 টাকা বেশি, সেটিকে আমরা এখানে লিখছি পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার প্রেফার্ড স্টক নামে। অর্থাৎ এখানে একটা বিষয় জরুরি আমরা মনে রাখবো, সেটি হচ্ছে যে যখন কমন স্টক থেকে বাড়তি টাকা পাচ্ছি তখন পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক শব্দটা আমাদেরকে কিন্তু এখানে মেনশন করতে হবে। যখন আমরা প্রেফার্ড স্টক থেকে উদ্বৃত্ত টাকা পাচ্ছি সেটিকে কিন্তু আমাদের পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার প্রেফার্ড স্টক শব্দটা উল্লেখ করতে হবে। এরপর আমরা যাচ্ছি যে তারা যখন নিজেদের 100 শেয়ারস প্রতিটি 87 টাকা মূল্যের তারা যখন বাই ব্যাক করছে, নিজেদের ইস্যুকৃত শেয়ার নিজেরাই আবার কিনে ফেলছে, তখন আমাদের জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে, আমরা আগেই বলেছি নিজেদের শেয়ার নিজেরা কিনলে এটাকে আমরা বলি ট্রেজারি স্টক। সেই ট্রেজারি স্টক এখানে ডেবিট হচ্ছে 100 শেয়ারস অফ 1 টাকা 87, 8,700 টাকা ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা থিওরিটিক্যাল বিষয়গুলা কিন্তু আলোচনার সময় জার্নাল এন্ট্রিগুলা কি হবে সে বিষয়ে কিছু ছোট ছোট দিক নির্দেশনা দিয়েছি। এখন আমরা গাণিতিক অংশে পরের অংশে যাই। ক্যাশ ক্রেডিট হচ্ছে, এরপর হচ্ছে কি যে তারা এই 100 আউট অফ 100 শেয়ারস তারা 60 শেয়ারস রি ইস্যু করছে 90 টাকা, 87 টাকায় কেনা শেয়ার তারা 90 টাকায় রি ইস্যু করছে। তাহলে আমাদের কি হলো, ক্যাশ আমরা পাচ্ছি 60 শেয়ার 1 টাকা 90 এইচ টাকা 5,400, এবং এই 60 শেয়ারস কেনা ছিল যেহেতু টাকা 87 এ, তাহলে দুইটাকে আমরা গুণ করে ফেলছি। ট্রেজারি স্টক যেটুকু যাচ্ছে সেটুকুর কস্ট প্রাইস হচ্ছে আমাদের 5,220 টাকা, এবং এখানে যে উদ্বৃত্ত যেটা আসছে বাড়তি টাকা আমরা পাচ্ছি 180, এই 180 টাকা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হিসাবে ক্রেডিট হচ্ছে। নেক্সট আমাদের আসছে, আমরা আবারও এখানে দেখতে পাই যে তারা আবার 40 শেয়ারস রিইস্যু করেছিল 1 টাকা 83 পার শেয়ারস। আমরা এই শেয়ারটাকে দেখাচ্ছি 40 শেয়ারস এট টাকা 80 পার, তাদের টোটাল ক্যাশ তারা পাচ্ছে কোম্পানি বাফেলো কোম্পানি 3,320 টাকা, যেগুলা কেনা ছিল 87 টাকা করে, দ্যাট ইজ এই টাকা 83 তে রিইস্যু করা শেয়ারগুলি কেনা ছিল 87 টাকায়, দ্যাট ইজ মোট মূল্য তার কস্ট প্রাইস ছিল 3,480। ফলে এখানে আমরা যেটা পাচ্ছি পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ঘাটতিটা এখানে তৈরি হচ্ছে ডেবিট পাশে, তাই আমরা এখানে শব্দটিকে বা সে শব্দদ্বয়কে ডেবিট করে ফেলছি। এই হচ্ছে মোটামুটি ভাবে একটা 4 মার্কস মানের অঙ্ক, সমমানের অঙ্ক। তোমরা আরো কিছু অঙ্ক এরকম দেখতে পারবা অবশ্যই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অঙ্কগুলি আছে বিভিন্ন সময় এসছে সে অঙ্কগুলি দেখলে মোটামুটি সিলেবাস কভার করে অঙ্কগুলি দেওয়া হয়, ফলে ওই অঙ্কগুলি চর্চা করলে তোমরা এরকম আরো কিছু অঙ্ক তোমরা করার সুযোগ পাবে। বাজারে বেশ ভালো কিছু বই আছে মোটামুটি ভাবে, আমাদের দেশি বই, টেক্সট বই বলতে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যেটি আছে কাইসোর আইএফআরএস এডিশন এখন বাংলাদেশের বাজারে বেশ অ্যাভেলেবল, এটা তোমরা ফলো করতে পারো। আর দেশি বই যেগুলো আছে অ্যাঞ্জেল পাবলিকেশনের হাফিজউদ্দিন স্যারের যে বই সেটা দেখতে পারো, আরো বেশ কিছু পাবলিকেশনের মোটামুটি বেশ ভালো বই বাজারে আছে, তোমরা এগুলি দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে সমস্যাটিতে যাচ্ছি সেটি মোটামুটি ভাবে 10 মার্কসের জন্য নির্ধারিত একটি গাণিতিক সমস্যা হতে পারে। এখানে আমরা বেশ কিছু লেনদেন দেখতে পাচ্ছি, লেনদেনগুলার শুরুতে আমাদের যেটা বলা আছে, এলআরবি কর্পোরেশন ওয়াজ অর্গানাইজড অন January 1,
2019, it is authorized to issue 10,000 shares of 8% টাকা 50 পার ভ্যালু প্রেফার্ড স্টক, দ্যাট ইজ তাদের অথরাইজড ক্যাপিটাল অনুমোদিত মূলধনের মধ্যে যা আছে একটা আছে 8% প্রেফার্ড শেয়ার যার ফেস ভ্যালু হচ্ছে টাকা 50, ফেস ভ্যালু টাকা 50 এবং এমন শেয়ারের সংখ্যা হচ্ছে তাদের কত 10,000। নেক্সট আসছে হচ্ছে তাদের এন্ড 10,000 8% প্রেফার্ড স্টক পার ভ্যালু টাকা 50 এবং এগুলি হচ্ছে আমাদের প্রেফার্ড স্টক, আমরা আগেই উল্লেখ করছি। দেন নেক্সট আছে 5 লাখ শেয়ারস, 5 লাখ শেয়ারস পার ভ্যালু টাকা 2 অনলি, পার ভ্যালু টাকা 2 অনলি এন্ড দিজ আর কমন স্টকস। তাহলে দুই রকম শেয়ার নিয়ে তারা তাদের ক্যাপিটাল স্ট্রাকচার অথরাইজ করেছে। এরপর আমরা যেটি পাচ্ছি সেটা হচ্ছে যে ট্রানজাকশনস গুলো হয়েছে, ফার্স্ট তারা 80,000 কমন স্টক, 80,000 কমন স্টক তারা সেল করছে টাকা 5 পার শেয়ারে। আমাদেরকে এখানে আমরা একটু দেখি জার্নাল এন্ট্রি করতে বলছে, তাহলে 80,000 শেয়ারস যখন টাকা 5 করে হচ্ছে আমরা পাচ্ছি 80,000 ইন্টু 5 টাইমস টাকা 4 লাখ। এই 4 লাখ শেয়ার কিন্তু আমরা জানি যে শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে টাকা 2, ফলে কমন স্টক থেকে আসছে হচ্ছে টাকা 1,60,000, 80,000 ইন্টু 2 পাচ্ছি টাকা 4 লাখ, অথচ ফেস ভ্যালু হচ্ছে টাকা 1,60,000, দ্যাট ইজ আমাদের সারপ্লাস আছে টাকা পার শেয়ারে টাকা 3 করে 2,40,000 টাকা, এটা হয়ে যাচ্ছে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার সিএস। সিএস রেফার্স টু কমন স্টক। আমরা একটু সংক্ষিপ্ত করছি কারণ আমরা জানি যে আমাদের জার্নাল এন্ট্রির যে ছক সেখানে এত ডিটেল লেখাটা একটু সমস্যা হয়ে যায়, সো আমরা এরকম কিছু ছোট ছোট টার্মস আমরা সেখানে ইউজ করতে পারি। নেক্সট আমাদের ছিল হচ্ছে তারা 5,000 প্রেফার্ড স্টক সেল করছে টাকা এট 108 পার শেয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে এই শেয়ার গুলার আমরা জানি ফেস ভ্যালু তাদের ছিল টাকা 50, তাহলে এই 50 টাকা মূল্যের শেয়ার তারা ইস্যু করছে টাকা 180 তে, তাহলে 5,000 ইন্টু 108 তাহলে তারা পাচ্ছে টাকা হচ্ছে 5,40,000 টাকা তারা পাচ্ছে, যদিও যে শেয়ার দিচ্ছে সেই শেয়ারের মূল্য হচ্ছে 5,000 ইন্টু 50, 2,50,000, দ্যাট ইজ 2,50,000 ফেস ভ্যালু প্রেফার্ড স্টক তারা ইস্যু করছে 5,40,000 টাকায়। সারপ্লাস যে টাকাটা তারা পাচ্ছে সেটার নাম আমরা বলছি পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার পিএস প্রেফার্ড স্টক। নেক্সট আমাদের ছিল হচ্ছে ইস্যু 24,000 শেয়ারস অফ কমন স্টক ফর ল্যান্ড। 24,000 কমন স্টক, এইটুকু আমরা এখানে মনে রাখবো যে তারা কমন স্টক ইস্যু করছে ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড, এখানে অর্থাৎ তারা কোনো নগদ টাকা গ্রহণ করছে না, তারা ল্যান্ড গ্রহণ করছে, যে ল্যান্ডের আস্কিং প্রাইস অর্থাৎ ল্যান্ড ওনার চাচ্ছিল টাকা 90,000 while এটার ফেয়ার ভ্যালু ছিল হচ্ছে টাকা 80,000। তো আমরা কি করব, আমরা কিন্তু ফেয়ার ভ্যালুতেই এন্ট্রি করব। আমরা তাত্ত্বিক আলোচনার সময় থিওরিটিক্যাল ডিসকাশনের সময় আমরা বলেছি যে আমাদের রুল হচ্ছে সব সময়ের জন্য কি করতে হবে, ফেয়ার ভ্যালুতে রেকর্ড করতে হবে। তাহলে যেহেতু ল্যান্ডের ফেয়ার ভ্যালু 80,000 টাকা, আমরা ল্যান্ড অ্যাকাউন্টে ডেবিট করছি টাকা 80,000। যে কমন স্টক গুলো আমরা দিচ্ছি 24,000 কমন স্টক আমরা দিচ্ছি এবং আমাদের কমন স্টকের পার ভ্যালু টাকা 2 বলা ছিল, তাহলে আমাদের দেওয়া কমন স্টকের টোটাল পার ভ্যালু দাঁড়াচ্ছে 24 ইন্টু 2 টাইমস টাকা 48,000। 48,000 টাকার শেয়ারের বিনিময়ে 80,000 টাকার ল্যান্ড আমরা পাচ্ছি, ফলে যে বার্থ সারপ্লাস যে বেনিফিটটা আমরা পাচ্ছি সেটা কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। নেক্সট আসছে আমাদের, আমরা যাই নেক্সট 80,000 শেয়ারস অফ কমন স্টক তারা আবার ইস্যু করছে ক্যাশে এবং টাকা 7। লেনদেনগুলো মোটামুটি রিপিটেড। 5 টাকা যখন ছিল তখন আমাদের পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ছিল টাকা 3, যেহেতু ফেস ভ্যালু টাকা 2 ইস্যু করছি টাকা 5 এর, সুতরাং যে বাড়তি 5 টাকা সেটা আমাদের বাড়তি 3 টাকা সেটি ছিল হচ্ছে আমাদের প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার, এখানে আমাদের হয়ে যাবে টাকা 5। কেন 2 টাকা ফেস ভ্যালু, ইস্যু প্রাইস হচ্ছে টাকা 7। আমরা দেখি এখানে আমরা কি করেছি, এই যে 80,000 শেয়ারস 5,60,000 ফেস ভ্যালু টাকা 2 করে 1,60,000, বাড়তি যে টাকা পাচ্ছি টাকা 4 লাখ, সেটা হয়ে যাচ্ছে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক। নেক্সট আমাদের আসছে 10,000 কমন স্টক তারা ইস্যু করছে অ্যাটর্নিকে। হ্যাঁ, একটু নতুন লেনদেন আমরা এবার পেয়েছি।
অ্যাটর্নিকে ইন পেমেন্ট অফ দেয়ার বিল অফ টাকা 50,000, তাদের 50,000 টাকার বিলের জন্য আমরা 10,000 শেয়ার দিয়ে দিচ্ছি। তারা আমাদেরকে কি সার্ভিস দিয়েছে? তারা আমাদেরকে হেল্প করেছে কেন? কোম্পানিকে অর্গানাইজ করতে। তাহলে আমরা বলেছি যে অনলি আন্ডাররাইটারদেরকে, শেয়ার অবলেখকদেরকে যদি শেয়ার দেওয়া হয় তাহলে আন্ডাররাইটার্স কমিশনকে আমরা ডেবিট করব। এর বাইরে যত রকম পারপাজে, যত রকম খরচ মেটাতে, ব্যয় মেটাতেই শেয়ার দেওয়া হোক না কেন, সকল ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সপেন্স আমাদের ডেবিট হয়ে যাবে। তো আমরা সেই প্রিলিমিনারি এক্সপেন্স বা অর্গানাইজেশন এক্সপেন্স অলমোস্ট সেম কথাই, এখানে আমরা লিখছি ডেবিট টাকা 50,000 যা কমন স্টক দিচ্ছি, তার জন্য আমরা বলছি 2 টাকা মূল্যে 10,000 শেয়ার 20,000 টাকা, এবং পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক বাড়তি যে 30,000 টাকা সেটি চলে আসছে এখানে। নেক্সট আসছে আমাদের 10,000 শেয়ারস আমরা ইস্যু করছি, 1 টাকা 9 পার শেয়ার, এগুলি কমন স্টক, তার মানে আমরা সারপ্লাস পাচ্ছি টাকা 7। টাকা 7 যদি সারপ্লাস আমরা পাই 9 টাকা করে 90,000 টাকা আমরা পেলাম 20,000 টাকার শেয়ারের বিনিময়, সুতরাং বাড়তি 70,000 টাকা পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার, প্রত্যেক শেয়ারে 7 টাকা করে, 10,000 শেয়ারে 70,000 টাকা। এবং সর্বশেষ যে লেনদেনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা আছে, এখানে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তারা issued 1,000 shares of preferred stock for cash টাকা 112 for টাকা 112, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 112 টাকা করে শেয়ার দিচ্ছি 1,000 shares, দ্যাট ইজ আমরা যে শেয়ার দিলাম তার ভ্যালু হচ্ছে আমাদের 112 করে 1,12,000 টাকা। তাদের ফেস ভ্যালু হচ্ছে টাকা 50 করে, প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু ছিল টাকা 50, দ্যাট ইজ 50,000 টাকার বিনিময়ে আমরা পাচ্ছি যে শেয়ার, তার 50,000 টাকার শেয়ারের বিনিময়ে পাচ্ছি হচ্ছে নগদ টাকা 1,12,000, সারপ্লাস যে টাকাটা পাচ্ছি 62,000, সেটাকে আমরা বলছি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার প্রেফার্ড স্টক। এই গেল হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ছিল। মোটামুটি এই ধরনের কিছু অঙ্ক আসে কোনো কোনো বছরে, এবং এর বাইরে ট্রেজারি স্টক রিলেটেড কিছু ট্রানজেকশন আসতে পারে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যায় যাচ্ছি। নেক্সট যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বলা আছে এমআরএস কোম্পানি তারা তাদের স্টক হোল্ডার সিকিউরিটি সেকশনটা আমাদেরকে দিয়ে দিচ্ছে ডিসেম্বর 31st 2018 এর, দ্যাট ইজ লাস্ট ডেট অফ ডিসেম্বর 31st 2018। এখানে ব্যালেন্স শিটের বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন হোয়াট এভার ইট ইজ, এখানে আমাদের বলা আছে তাদের ছিল প্রেফার্ড স্টক 10,000 shares authorized, out of those 2,000 shares issued, ফেস ভ্যালু হচ্ছে টাকা 100, অথরাইজড ছিল অনুমোদিত ছিল 10,000 শেয়ার, বাট তারা ইস্যু করেছে 2,000, সেই 2,000 শেয়ার 100 টাকা করে 2 লক্ষ টাকা আমাদের এখানে বলা আছে। নেক্সট আমাদের আসছে কমন স্টক, এখানে তাদের 1 লাখ শেয়ার অথরাইজ ছিল, যার মধ্যে তারা ইস্যু করছে 20,000 শেয়ার, ফেস ভ্যালু হচ্ছে টাকা 5 করে 1 লক্ষ টাকা। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, দ্যাট ইজ এক্সেস অফ পার, যে টাকাটা আছে অতিরিক্ত টাকা যেটা নেওয়া আছে সেটা 1,25,000 টাকা। রিটেন আর্নিংস আসছে আমাদের টাকা 4,50,000, অবন্টিত মুনাফা, যে টাকাটা তারা ডিভিডেন্ড হিসাবে দেয় নাই বাট প্রফিট হিসাবে আর্ন করেছে, দ্যাট ইজ তাদের টোটাল স্টক হোল্ডার সিকিউরিটির পরিমাণ ছিল আমাদের 8,75,000 টাকা। দেন যেহেতু 2018 সালের শেষ দিনের, ফলে স্বাভাবিকভাবে লেনদেন যেগুলি দেওয়া হবে সেগুলি 2019 সালের। আমরা 2019 সালের যে লেনদেনগুলি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2019 এর ফার্স্ট যে ট্রানজাকশনটা ছিল সেটি হচ্ছে পেইড দ্য অ্যানুয়াল 2018 টাকা 8 পার শেয়ার ডিভিডেন্ড অন প্রেফার্ড স্টক। আমরা খেয়াল করি 2018 সালের ডিভিডেন্ড পরিশোধ করা হচ্ছে 2019 সালে, এবং ডিভিডেন্ডের পরিমাণ কত, ফেস ভ্যালু যেহেতু ছিল 100 টাকা করে এবং প্রেফার্ড ডিভিডেন্ডের পার্সেন্টেজ হচ্ছে 8%, দ্যাট ইজ 8% উইল বি অ্যাপ্লাইড অন টাকা 100 পার শেয়ার, ডিভিডেন্ড আসবে 8 টাকা করে, এবং এই 8 টাকা করে প্রেফার্ড ডিভিডেন্ড আমরা দিব কাদেরকে, এই আউটস্ট্যান্ডিং 2,000 শেয়ার হোল্ডারদেরকে। এন্ড টাকা 2 পার শেয়ার ডিভিডেন্ড অন কমন স্টক, কমন স্টক হোল্ডারদেরকেও তারা 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। কমন স্টক হোল্ডাররা ডিভিডেন্ড পাবে কতজন,
20,000 শেয়ার মালিক যেগুলো আমরা ইস্যু করেছি তারা 2 টাকা করে ডিভিডেন্ড পাবে। এবং এই যে বলা আছে যে এই ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছিল ডিসেম্বর 31, 2018 এ 2018 সালের শেষ তারিখে ডিভিডেন্ড গুলোকে আমরা ডিক্লেয়ার করেছি, পরিশোধ করছি 2019 সালে। আমরা জানি যেদিনে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় সেদিন পরিশোধ করা হয় না, 3টি তারিখ থাকে মূলত ডিভিডেন্ড পরিশোধের জন্য। একটা হচ্ছে ডেট অফ ডিক্লারেশন, সেই তারিখটা এখানে চলে গেছে 2018 সালের 31 ডিসেম্বর। একটা হচ্ছে রেকর্ড ডেট, অর্থাৎ কাদেরকে আমরা ডিভিডেন্ড দিব, যাদের হাতে শেয়ার আছে। আমরা জানি বাজারে শেয়ার নিয়মিত লেনদেন হয়, ফলে একটা নির্দিষ্ট তারিখে শেয়ারগুলি যাদের হাতে থাকবে তাদেরকে শুধু শেয়ার দেওয়া হবে। ওই তারিখে কোনো জার্নাল এন্ট্রি আমরা দেই না, আমরা জার্নাল এন্ট্রি দেই দুইটা, একটা হচ্ছে ডিক্লারেশনের জন্য, আরেকটা আমরা দেই ডিভিডেন্ডটা পরিশোধ করার জন্য। সেই পরিশোধটা হচ্ছে এখানে 2019 এর জানুয়ারিতে বা শুরুতে, হোয়াটএভার ইট ইজ। নেক্সট আসছে আমাদের পারচেজ 2700 শেয়ারস অফ ইটস আউটস্ট্যান্ডিং কমন স্টক ফর টাকা 40 পার শেয়ার। এমআরএস uses the cost method। 2700 শেয়ার তারা নিজেদের আউটস্ট্যান্ডিং শেয়ার তারা বাইব্যাক করছে প্রতিটা টাকা 40 করে, এবং তারা কস্ট মেথড অ্যাপ্লাই করে। তাহলে 2700 ইনটু 40 আমাদের ট্রেজারি স্টক ডেবিট হয়ে যাবে। এই ট্রেজারি স্টক থেকে আবার কি হচ্ছে, রিইস্যু বললেই আমরা বুঝবো ট্রেজারি স্টক থেকে। নরমাল ইস্যু মিন্স একদম নতুন ইস্যু, প্রাইমারি ইস্যু বোঝাবে, বা তাদের একদম নতুন স্টক ইস্যু বলবে। কিন্তু রিইস্যু যখনই বলবে তখন আমরা বুঝবো যে এক্সিস্টিং শেয়ার থেকে তারা শেয়ার ইস্যু করছে। 700 শেয়ার, 2700 শেয়ারের মধ্যে থেকে 700 শেয়ার তারা দিয়ে দিচ্ছে কেন, একটা ল্যান্ডের পারপাজে। ল্যান্ডের পারপাজে যখন দিচ্ছে তখন আমরা সেই ল্যান্ডের ভ্যালু হচ্ছে কত, 30,000 টাকা। আমরা জানি ল্যান্ড হিসাবে ডেবিট হবে 30,000, আর কস্টটা ক্রেডিট হয়ে যাবে 700 শেয়ারের 40 টাকা করে কস্ট ট্রেজারি স্টকে ক্রেডিট হবে, বাকি টাকাটা পেইড ইন ক্যাপিটালে চলে যাবে। ইস্যুড আসছে 500 শেয়ারস অফ প্রেফার্ড স্টক, টাকা 105 পার শেয়ার। ফেস ভ্যালু ছিল, আমরা দেখেছি এখানে প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু ছিল টাকা 100, বাট তারা এগুলাকে ইস্যু করছে 105 পার শেয়ারে। ফলে আমরা উদ্বৃত্ত যে 5 টাকা পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পারে যাবে। নেক্সট আমাদের বলছে ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড অন আউটস্ট্যান্ডিং কমন স্টক। কমন স্টক যতগুলো আউটস্ট্যান্ডিং আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমন স্টক কিন্তু বছরের শুরুতে কিছু আউটস্ট্যান্ডিং ছিল 20,000, তারপর আমরা কি করেছি, সেখান থেকে আবার আমরা 2700 শেয়ার বাইব্যাক করেছি। তাহলে আমাদের 20,000 থেকে 2700 মাইনাস হয়ে যাবে, আবার 700 শেয়ার রিইস্যু হচ্ছে, প্লাস হয়ে যাবে। এরপরে যে অবস্থানটা দাঁড়াবে তার উপর 10% আমরা স্টক ডিভিডেন্ড দিচ্ছি, এবং স্টক ডিভিডেন্ড যখন দেওয়া হবে ইস্যুকৃত শেয়ারের যে মার্কেট ভ্যালু সেই টাকাটা রিটেন আর্নিংস এর ডেবিট হবে। আমরা থিওরিটিক্যাল আলোচনার সময় এই অংশটা বলেছি যে তাদের মার্কেট ভ্যালুতে রিটেন আর্নিংস ডেবিট হবে, আর শেয়ার ক্যাপিটালে ফেস ভ্যালুটা ক্রেডিট হবে। উদ্বৃত্ত টাকাটা চলে যাবে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পারে। তারপর তার স্টক ডিভিডেন্ডটা ইস্যু করছে, এখানে ডিক্লেয়ার করছে, এখানে একটা জার্নাল এন্ট্রি হবে, যে তারিখে ইস্যু করছে সে তারিখে আরেকটা জার্নাল এন্ট্রি হবে। এবং ফাইনালি আমাদের বলছে 2019 সালের ডিভিডেন্ড তারা দিচ্ছে সেই প্রেফার্ড স্টকের উপর 8 টাকা করে। আমরা আগেও বলেছি, আবারও বলছি, 8% 100 টাকার উপর 8 টাকা করে তারা দিচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড, এবং কমন স্টক হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিচ্ছে 2 টাকা করে। যতগুলো কমন স্টক আউটস্ট্যান্ডিং আছে তারা পাবে। তো আমরা এবার যাই সমাধানে। ফার্স্টে আমাদেরকে এখানে চাওয়া হচ্ছে জার্নাল এন্ট্রি করতে হবে, এবং স্টক হোল্ডার সিকিউরিটি সেকশনটা আমাদেরকে তৈরি করতে বলছে। তো আমরা দেখি এখানে আমাদের জার্নাল এন্ট্রিতে আমাদের ফার্স্ট অন আসছে ডিভিডেন্ড পেয়েবল। ওই যে বিগত বছরের যে ডিভিডেন্ডটা পরিশোধ করছে 8 টাকা করে 2000 শেয়ারে 16,000 টাকা, এবং কমন স্টকে 20,000 শেয়ারে 2 টাকা করে 40,000 টাকা। দ্যাট ইজ আমরা মোট ডিভিডেন্ড দিচ্ছি কত টাকা, 16,000 এবং 40,000, মোট 56,000 টাকা ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর আমাদের দ্বিতীয় লেনদেনটি বলা ছিল ট্রেজারি স্টক তারা পারচেজ করছিল 2700 ট্রেজারি স্টক, প্রতিটি টাকা 40 টাকা করে। ফলে মোট আমরা যে ট্রেজারি স্টকটা কিনলাম তার জন্য আমরা দিয়েছি 1,08,000 টাকা। 2700 ইন্টু 40 ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, যেমনটা একটু আগেই বলেছি।
নেক্সট আমরা কি করছি, ল্যান্ড পারচেজ করেছিলাম। ল্যান্ড পারচেজের কথা এই যে বলা ছিল 700 ট্রেজারি স্টকের বিনিময়ে 30,000 টাকা মূল্যের ল্যান্ড আমরা পারচেজ করছি। তাহলে ল্যান্ডের মূল্য 30,000 ল্যান্ড হিসাবে ডেবিট হয়ে যাচ্ছে। ট্রেজারি স্টক 700 ট্রেজারি স্টকের কস্ট প্রাইস 40 টাকা, আমরা একটু আগেই দেখেছি যে এখানেও আছে 40 টাকা করে 28,000 টাকা হয়ে যাচ্ছে ট্রেজারি স্টকে ক্রেডিট। বাড়তি যে 2,000 টাকার সুবিধা পেলাম সেটি হবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকে ক্রেডিট। নেক্সট আমাদের আসছে ক্যাশ টাকা 500 ইন্টু 150, অর্থাৎ এটি হচ্ছে আমরা যে প্রেফার্ড স্টক ইস্যু করলাম 500 প্রেফার্ড স্টক আমরা ইস্যু করেছি প্রত্যেকটা 105 টাকা করে, যে প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। ফলে 105 টাকা করে পেয়েছি, 500 শেয়ারে প্রাপ্ত 52,500 টাকা আমাদের ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট হলো। প্রেফার্ড স্টকে ক্রেডিট হয়ে যাচ্ছে ফেস ভ্যালুর জন্য 500 শেয়ারে 100 টাকা করে 50,000। উদ্বৃত্ত যে টাকাটা পেয়েছি সেটির জন্য হচ্ছে আমাদের পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার প্রেফার্ড স্টক ক্রেডিট। নেক্সট যে ট্রানজেকশনটা আমাদের আছে সেটা হচ্ছে কমন স্টকের ওপর। এরপর আমরা যে লেনদেনটা পাচ্ছি সেখানে হচ্ছে কি যে তারা তাদের স্টক ডিভিডেন্ড দিচ্ছে। স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা যেমনটা বললাম যে স্টক ডিভিডেন্ড তারা দিচ্ছে 1,800 শেয়ারের উপর। স্টক ডিভিডেন্ড বাবদ তারা দিচ্ছে 1,800 শেয়ার, এবং বলা আছে যে যেদিন স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয় সেদিন শেয়ারগুলো বাজারে বিক্রি হচ্ছিল 45 টাকায়। 10% স্টক ডিভিডেন্ড যেদিন দিচ্ছি সেদিন এই শেয়ারগুলি বাজারে বিক্রি হচ্ছিল টাকা 45 পার শেয়ার। এখন আমরা এখানে সেই গণনাটা দেখাচ্ছি 45 করে 1,800 শেয়ার আমরা দিচ্ছি। কেন 1,800 হলো সেটি আমরা এখানে এক্সপ্লেইন করে দিয়েছি, আমরা দেখলেই পাবো। 20,000 শেয়ারস তাদের আউটস্ট্যান্ডিং ছিল, যেখান থেকে 2,700 শেয়ার তারা বাইব্যাক করেছে, আবার 700 মাইনাস হয়ে গেল, আবার 700 শেয়ার তারা রিইস্যু করেছে, প্লাস হলো তাদের আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যা তখন দাঁড়াচ্ছে 18,000। এই 18,000-এর উপর 10% 1,800 শেয়ার তারা স্টক ডিভিডেন্ড বাবদ দিচ্ছে। তাহলে 1,800 শেয়ার 45 টাকা করে স্টক ডিভিডেন্ড দিলে আমাদের 81,000 টাকা যাচ্ছে আমাদের রিটেইন আর্নিংস থেকে। বাট এই শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে টাকা 5, ফলে 9 টাকা করে আমাদের যাচ্ছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলে। আর অবশিষ্ট যে উদ্বৃত্ত সুবিধাটুকু আমরা পেলাম 72,000 টাকা, সেটা চলে গেল পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পারে। স্টক ডিভিডেন্ড দেওয়ার সবচেয়ে বড় সুবিধা, এটা আমরা গতদিনে আলোচনা করেছি গত ক্লাসে, যে ক্যাপিটাল রিটেন আর্নিংস এর একটা অনেক বড় অংশকে তারা ক্যাপিটালাইজ করে ফেলতে পারে। দেখেন 9,000 টাকা মূল্যের শেয়ারের বিপরীতে তারা ক্যাপিটালাইজ করে ফেলতে পারছে রিটেন আর্নিংস থেকে 81,000 টাকা। অনেক বড় একটা সুবিধা আসলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে পায়। এরপর আসছে যখন আমরা এই স্টক ডিভিডেন্ডটাকে ডিস্ট্রিবিউট করছি তখন আসবে শুধু এই 9,000 টাকার জন্য কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, যেটা ক্রেডিট ছিল সেটা এখানে ডেবিট হয়ে যাচ্ছে, আর কমন স্টক এখানে ক্রেডিট হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের আসছে লাস্ট যে ট্রানজেকশনটা ছিল সেটি রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস আমরা এখানে পাচ্ছি 59,600 টাকা, এন্ড ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট হচ্ছে 59,600 টাকা। কেন এবং কিভাবে হলো সেটা আমরা বলি। আমাদের প্রেফার্ড স্টক আউটস্ট্যান্ডিং হচ্ছে 2,500। কেন 2,500? আমাদের শুরুতে যে আউটস্ট্যান্ডিং ছিল 2,000, শুরুতে যে আউটস্ট্যান্ডিং ছিল 20,000, এবং তার সাথে আমরা প্রেফার্ড স্টক ইস্যু করেছি আরো 500, ফলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 2,500 শেয়ার 8 টাকা করে 20,000 টাকা যাচ্ছে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড। আর কমন স্টক ডিভিডেন্ড আসছে হচ্ছে 19,800 শেয়ারে 2 টাকা করে 39,600 টাকা। 19,800 শেয়ার কিভাবে হলো? ওই যে আমরা এখানে দেখিয়েছিলাম 18,000 শেয়ার তাদের আউটস্ট্যান্ডিং ছিল, এবং কমন স্টকের স্টক ডিভিডেন্ড দিয়েছে আরো 1,800, ফলে মোট হয়ে যাচ্ছে 19,800 টাকা। দুটি মিলে আমাদের ডিভিডেন্ড পেয়েবল বাবদ আসছে এখানে টাকা 59,600। দেন আমরা যাচ্ছি আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনে। এখানে আমরা ফার্স্টে দেখাচ্ছি প্রেফার্ড স্টক প্রেফার্ড স্টক 8% ডিভিডেন্ডের রেট, ফেস ভ্যালু হচ্ছে টাকা 100, এবং তাদের 10,000 শেয়ার অথরাইজড আছে। সব পুরনো কথা আমরা জানি যে এখন বাজারে তাদের আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ 2,500। তাহলে 2,500 শেয়ারে 100 টাকা করে প্রেফার্ড স্টক বাবদ আউটস্ট্যান্ডিং আছে 2,50,000।
কমন স্টক আছে 5 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার অথরাইজ, যেখান থেকে তারা 21,800 শেয়ার ইস্যু করেছিল, কিন্তু ওই ট্রেজারি শেয়ারের কারণে 2,700 শেয়ার তারা পারচেজ করেছিল, কিন্তু সেখান থেকে তারা রিইস্যু করেছে 700 শেয়ার। ফলে আমাদের এখানে উদ্বৃত্ত থেকে গেছিল 2,000 শেয়ার। ফলে সেই 21,000 শেয়ার থেকে আমাদের 19,800 শেয়ার, 21,800 শেয়ার থেকে 19,800 শেয়ার আমাদের আউটস্ট্যান্ডিং আছে। আবারও বলছি, 20,000 শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল তাদের, গণনাটা আমরা পরে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে না হয় এটা এক্সপ্লেন করব। টোটাল তাহলে পেইড আপ ক্যাপিটাল গেল, আমাদের ক্যাপিটাল স্টক থেকে আসলো 3,59,000 টাকা। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটি আমাদের 2,01,500 টাকা, গণনাগুলো আমরা পরে দেখিয়ে দিয়েছি। এবং রিটেন আর্নিংস থেকে আসছে 6,39,400 টাকা। আর কস্ট অফ ট্রেজারি স্টক, ওই যে 2,000 ট্রেজারি স্টককে আমরা রি ইস্যু করি নাই এবং যেগুলি কেনা ছিল 40 টাকা করে, আমরা বলেছি যে কস্ট মেথডে টোটাল পেইড আপ ক্যাপিটাল, দ্যাট ইজ রিটেন আর্নিংস এবং পেইড আপ ক্যাপিটালের টোটাল থেকে কস্ট অফ ট্রেজারি স্টকটাকে বাদ দিতে হবে। একদম প্রাথমিক আলোচনায় আমাদের বলা ছিল, ট্রেজারি স্টক রিলেটেড যে আলোচনাটুকু আছে গত 1 নম্বর লেকচারে, সেখান থেকে আমরা এখানে পেয়ে যাব। সো আমাদের স্টক হোল্ডার্স ইকুইটির পরিমাণ দাঁড়াচ্ছে 11,19,900 টাকা। গণনাগুলো আমরা এখানে দেখিয়েছি। প্রেফার্ড স্টকের পরিমাণ হচ্ছে 2 লক্ষ ইন্টু প্লাস 50,000, 2 লক্ষ ছিল, 50,000 নতুন, 2,50,000 কমন স্টক। আমাদের হচ্ছে 1 লক্ষ টাকা ছিল, নতুন করে আরো 9,000, 1,09,000 টাকা এডিশনাল পেইড ইন ক্যাপিটাল আমাদের অঙ্কের শুরুতে ছিল 1,25,000। আমাদের কমন ট্রেজারি স্টক বাবদ, সরি, আমাদের এখানে প্রেফার্ড স্টক বাবদ এসছে 2,000 টাকা, আমাদের কমন স্টক বাবদ এসছে 2,000 টাকা, প্রেফার্ড স্টক বাবদ এসছে 2,500 টাকা, এবং আমরা যখন স্টক ডিভিডেন্ড দিয়েছি তখন আরো 72,000 টাকা আমাদের রিটেন আর্নিংস থেকে পেইড আপ ক্যাপিটালে চলে এসেছে। টোটাল আসলো 2,01,500 টাকা। রিটেন আর্নিংস এর পরিমাণ গণনা করে দেখিয়ে দেওয়া হয়েছে। 4,50,000 টাকা আমাদের ছিল, অঙ্কের শেষে বলে দেওয়া ছিল চলতি বছরের মুনাফা 3,30,000 টাকা। ফলে সেখান থেকে 81,000 টাকা মূল্যের আমরা ডিভিডেন্ড দিয়েছি, যখন আমরা দিলাম স্টক ডিভিডেন্ড, এবং 59,600 টাকা ডিভিডেন্ড দিয়েছি চলতি বছরে ক্যাশ ডিভিডেন্ড। এই দুইটি বাদ দিয়ে অবশিষ্ট থাকছে 6,39,400 টাকা। আর ট্রেজারি স্টকের পরিমাণ কেনা ছিল 1,08,000 টাকায়, সেখান থেকে রিইস্যু হয়ে গেছে 28,000 টাকার শেয়ার, অবশিষ্ট আছে 80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই গেল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি অধ্যায় আলোচনা। আমরা পরবর্তী অধ্যায়ের আলোচনা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর লেকচার নম্বর 2 যেটি ছিল তার দ্বিতীয় পর্বে প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. তারিফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ঢাকা সিটি কলেজ। এ পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি বলতে আমরা প্রচলিত ভাষায় যেটিকে বুঝিয়ে থাকি দেউলিয়াত্ব। দেউলিয়াত্ব হচ্ছে কি, আমরা এখানে বিষয়গুলিকে উল্লেখ করেছি। দেউলিয়াত্ব বলতে সাধারণত বোঝানো হয় যে একজন ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ যদি তার দায়সমূহ পরিশোধের জন্য পর্যাপ্ত না হয়, অর্থাৎ তার সম্পত্তি সমূহ বিক্রি করে তিনি যদি তার দায়সমূহকে পরিশোধ করতে না পারেন, তাহলে আমরা তাকে বলি দেউলিয়া, উক্ত ব্যক্তিকে বলি দেউলিয়া। আর এই দেউলিয়াকরণের যে প্রসেস আছে, আইনগত যে কার্যক্রমগুলি আছে, এটাকে আমরা বলা হয় দেউলিয়া বিষয়ক হিসাব বিজ্ঞান। আমাদের দেশে দেউলিয়া সংক্রান্ত যে নিয়ম কানুন গুলি আছে সেটি 1997 সালে দেউলিয়া বিষয়ক আইন এবং বিধিমালা দ্বারা পরিচালিত হয়, এবং এই আইনে 119টি ধারা রয়েছে, 73টি বিধি রয়েছে। এই সমস্ত বিধি এবং ধারা সমূহের মধ্যে দেউলিয়া সংক্রান্ত কার্যক্রম বিস্তারিত ভাবে ব্যাখ্যা এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে কে দেউলিয়া হতে পারে।
দেউলিয়া হওয়ার জন্য একজন ব্যক্তি যখন দেউলিয়া হবেন, প্রথম শর্ত হচ্ছে একজন নিজেকে নিজে দেউলিয়া ঘোষণা করলে হবে না। আমরা হয়তো মজার ছলে অনেক সময় বলে ফেলি যে আমি নিজেকে দেউলিয়া ঘোষণা করলাম বাকি কিছু, এটা মজার ক্ষেত্রে হতে পারে, বাট বাস্তবতাটা হচ্ছে কি যে আপনাকে দেউলিয়া ঘোষণা করতে গেলে আইনগত কার্যক্রমগুলি পার করে আসতে হবে, অন্যথায় দেউলিয়া ঘোষণা করা যাবে না। দেউলিয়া ঘোষণা করবে কে? আদালত। এবং এই দেউলিয়া হওয়ার জন্য কি শর্ত আছে? একটা হচ্ছে দেনা পরিশোধের জন্য তার সম্পত্তির পরিমাণ অপর্যাপ্ত হতে হবে, অর্থাৎ আপনি আপনার সম্পত্তি বিক্রি করে দায় পরিশোধ করতে পারবেন না, দায়ের পরিমাণ বেশি, সম্পত্তির পরিমাণ কম। এবং তার দ্বারা দেউলিয়াত্বমূলক কিছু কার্যক্রম সম্পাদিত হতে হবে, অর্থাৎ এমন কিছু কাজ তিনি শুরু করে দিবেন যেটা দেখে মানুষ ধারণা করে নিবে বা বুঝে নিতে পারবে যে তার খবর খারাপ, হি ইজ ডুইং সামথিং ডিফারেন্ট, ইররেগুলার, ইররিলেভেন্ট কিছু করছেন তিনি। যে বিষয়গুলি আমাদের 2 নম্বর ধারায় বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া আছে, যেমন হতে পারে তিনি অনেক সময়, এটা আমাদের দেশে আমরা অনেক সময় এমনিতেও দেখি যে সম্পত্তিগুলা তার পরিচিত জন কারোর নামে স্থানান্তর করার চেষ্টা করছে, বা তিনি তার সমস্ত নগদ অর্থগুলিকে গুছিয়ে আনার চেষ্টা করছেন, এমন বেশ কিছু বিধিবিধান আমাদের এই আইনে উল্লেখ করে দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে কি যে এরপরে যেটা আছে যে দেউলিয়া হওয়ার জন্য একজন পাওনাদার, আপনার পাওনাদার, আমাদের এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে কে দেউলিয়া ঘোষণা করবে? আদালত দেউলিয়া ঘোষণা করবে। কিন্তু আদালত কি নিজে আপনাকে খুঁজে নিবে? নট দ্যাট। দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে আপনি আদালতের কাছে আবেদন জানাতে পারেন যে আমার এই অবস্থা, আমাকে দেউলিয়া ঘোষণা করেন, অথবা আপনার পাওনাদার যারা দীর্ঘদিন ধরে আপনাকে তাগাদা দিয়েও তাদের পাওনা টাকা আদায় করতে পারছে না, তখন তারা দেখা যাবে যে তারা আদালতের আশ্রয় নেবেন যে এই ব্যক্তি পাওনা পরিশোধে অসমর্থ, তাকে দেউলিয়া ঘোষণা করা হোক। তো এই জন্য প্রথম যেটি আসছে, পাওনাদাররা কখন মামলা বা পাওনাদাররা কখন আর্জি পেশ করতে পারেন। আর্জি পেশ করতে হলে কি করতে হয়? পাওনাদার, যে পাওনাদার করতে চান তার পাওনার পরিমাণ 5 লক্ষ টাকা হতে হবে, ন্যূনতম 5 লক্ষ টাকা পাওনা হতে হবে। এখানে বলা হচ্ছে যে 2 বা ততোধিক পাওনাদার যৌথভাবে, আর একজন পাওনাদার যদি হয় তার পাওনা হতে হবে 5 লক্ষ টাকা, 2 বা ততোধিক পাওনাদার যদি হয় তাদের সম্মিলিত প্রাপ্য টাকার পরিমাণ 5 লক্ষ টাকা হতে হবে। এবং আপনি যে দেউলিয়া হওয়ার জন্য যেসব সিমটম গুলো আছে, যেসব লক্ষণ গুলো আছে সেগুলো সম্পাদন করছেন সেটাও তাদেরকে প্রুফ করতে হবে, দলিল দস্তাবেজ উপস্থাপন করতে হবে। এবং বলা হচ্ছে উক্ত দেউলিয়া কমিটি আর্জি পেশ করার তারিখের অব্যবহিত পূর্ববর্তী 1 বছরের মধ্যে সংগঠিত না হয়ে থাকে, অর্থাৎ যে কাজগুলো করছে এটা দীর্ঘদিন ধরে করছে, বিগত 1 বছরের মধ্যে যেটি নয়। এরপর যেটি আসছে সেটি হচ্ছে আপনি নিজে কখন নিজেকে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন জানাতে পারেন। এখানে বলা হচ্ছে কি যে তিনি যখন, একজন ব্যক্তি নিজেকে যখন আর্জি পেশ করার অধিকারী হতে হবে, তার জন্য যে শর্ত আছে সেটা হচ্ছে কি তার দেনার পরিমাণ 20,000 টাকা, তার দেনার পরিমাণ 20,000 টাকা, অথবা তার যে কোনো দেনা পরিশোধে অক্ষমতার কারণে তার বিরুদ্ধে কোনো আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি বাস্তবায়ন প্রক্রিয়ায় তিনি গ্রেপ্তার বা কারাগারে আটক। হতে পারে যে তার দেনার পরিমাণ 20,000 টাকা বা তার চেয়ে বেশি, অথবা এমন হতে পারে যে তিনি এরকম কারো পাওনা পরিশোধ করতে পারছেন না বলে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, থানায় আটকে রাখছে বা জেলে আটকে রাখছে, অর্থাৎ তিনি বুঝেই যাচ্ছেন যে আমার টাকা পরিশোধ করতে পারছি না বলে আজকে আমি দায়গ্রস্ত। এরকম কিছু বিষয় এখানে আছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো যে রিসিভার। একটা তো আমরা আলোচনা করলাম কি যে পাওনাদার আর্জি পেশ করতে পারেন, আপনি নিজে আর্জি পেশ করতে পারেন। আর্জি পেশ করার পরে কি হবে? আদালত তার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আপনাকে দেউলিয়া ঘোষণা করবে। আপনাকে দেউলিয়া ঘোষণা করার পরে কি হবে? আদালত একজন ব্যক্তিকে নিয়োগ করে দিবে। এই ব্যক্তির কাজ হচ্ছে আপনার সমস্ত সম্পত্তি তিনি গ্রহণ করে নেবেন। তালিকাভুক্ত কিছু ব্যক্তি আছে, আদালত যে কোনো কাউকে কিন্তু এভাবে নিয়োগ দিবে না, তাদের তালিকাভুক্ত ব্যক্তি আছে, তাদের মধ্যে থেকে কাউকে একজনকে নির্ধারণ করে দিবেন। ওই ব্যক্তির দায়িত্ব হচ্ছে কি, ওই ব্যক্তির দায়িত্ব যিনি দেউলিয়া হয়ে গেছেন তার সমস্ত সম্পত্তি সমূহ তিনি গ্রহণ করবেন, করে এগুলি বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি করে প্রয়োজনীয় খরচ মেটানোর পর অবশিষ্ট টাকা দিয়ে কিছু শর্ত সাপেক্ষে বিভিন্ন রকম দায়গুলা মেটানোর চেষ্টা করবেন। তো যে ব্যক্তি এই কাজটা পালন করে, আদালত কর্তৃক অর্পিত দায়িত্ব বলে যিনি এই কাজটি বা এই দায়িত্ব পালন করেন, তাকে আমরা বলি রিসিভার। রিসিভারের বেশ কিছু ফি এর ব্যাপার আছে। আমরা সাধারণত যে অঙ্কগুলা পাই সেটা হচ্ছে
প্রথম ধাপেই থাকে। তারপর একটু আলোচনা আমাদের করে নিতে হবে যে তার সম্পত্তি বিক্রয়লব্ধ টাকার পরিমাণ যদি 10 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি হয়। সম্পত্তি দুই রকম আছে, কিছু সম্পত্তি জামানত হিসাবে রাখা থাকে, কিছু সম্পত্তি জামানতবিহীন থাকে। যে সকল সম্পত্তি জামানতবিহীন সেই সম্পত্তির ক্ষেত্রে বিক্রয়লব্ধ টাকার 10% রিসিভার নিজের ফি বাবদ কর্তন করবেন। আর যে সকল সম্পত্তি জামানত যুক্ত সে সকল সম্পত্তির ক্ষেত্রে এই রিসিভারের ফির পরিমাণ হবে 4%। জামানত যুক্ত সম্পত্তি মূল্য 10 লক্ষ টাকা বা তার চেয়ে কম যদি হয়, জামানতবিহীন সম্পত্তি এবং যার বিক্রয় মূল্য 10 লক্ষ টাকার চেয়ে কম, সেক্ষেত্রে রিসিভার ফি 10%। 10 লক্ষ টাকার অধিক 2 লক্ষ টাকার চেয়ে কম যদি হয় তাহলে 5%, এবং 2 লক্ষ টাকার অধিক যদি হয় তাহলে অতিরিক্ত অংশের উপরে 1% রিসিভার ফি হবে। আর যদি জামানত যুক্ত সম্পত্তি হয় তাহলে সেটার ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর 4% হারে রিসিভার ফি প্রযোজ্য হবে। নেক্সট আমাদের যে বিষয়টি আছে যে রিসিভার দুঃখিত ইনসলভেন্সি রিলেটেড কি কি অঙ্ক আমাদেরকে করতে হবে। অঙ্কের মূলত 3টি অংশ থাকে। একটিকে আমরা বলি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এটি আসলে সব অঙ্কেই আমাদেরকে করতে হয়। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, এটিও আমাদেরকে সকল অঙ্কে করতে হয়। আর শেষ যেটি আছে অ্যাসেটস ডিস্ট্রিবিউশন শিডিউল, এটা আসলে আমাদের চাওয়া হয় না, এটা একটা জাস্ট একটা খসড়া ছক বা তালিকার মতো। যাই হোক, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কাকে বলে? আমরা বলছি কি কোনো ব্যক্তি বিশেষ বা অংশীদারি কারবার দেউলিয়া হওয়ার পর ওই ব্যক্তি বা অংশীদারি কারবারের আদায়যোগ্য সম্পত্তির পরিমাণ এবং সম্ভাব্য দায় সহ দেউলিয়া আইনের ধারা মতে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলা হয়। সম্পত্তির দায়কে সমন্বিত ভাবে উপস্থাপন করে যে তালিকা আমরা প্রণয়ন করব, যে বিবরণী তৈরি করব, সেটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এবং যে ছকে বা যে অ্যাকাউন্টের মধ্যে আমরা বিভিন্ন সম্পত্তি থেকে তার ক্ষতির পরিমাণ, লাভের পরিমাণ, তার মূলধনের পরিমাণ, উত্তোলনের পরিমাণ, এগুলিকে আমরা সমন্বয় করব, সেটিকে আমরা বলছি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এরপর আমাদের কিছু অ্যাডিশনাল বিষয় শেখা দরকার যেটা অঙ্কের সাথে জড়িত, অঙ্কের সাথে রিলেভেন্ট। সেগুলি হচ্ছে কি কি, যেমন প্রথম যেটা আছে পূর্ণ জামানত যুক্ত পাওনাদার। অর্থাৎ আমরা এখানে সংজ্ঞা দেখতে পাচ্ছি, তারপর আমি আমার মতো করে যদি বলি, আপনার যখন কোন একজন ব্যক্তি দেউলিয়া হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাওয়ার পর তার সম্পত্তিগুলো বিক্রি করা হবে। এখন এই সম্পত্তি যদি জামানত যুক্ত হয়, অর্থাৎ তিনি ঋণ গ্রহণের সময় এই সম্পত্তিকে জামানত হিসাবে রেখেছেন, এমন যদি হয় তাহলে সেই সম্পত্তি বিক্রি করে আমরা একটু আগেই বলেছি 4% রিসিভার ফি বাদ দিতে হবে। অবশিষ্ট টাকার পরিমাণ যদি দায়ের চেয়ে বেশি হয়, অর্থাৎ আমার সম্পত্তির মূল্য 20,000 টাকা, আমি 4% রিসিভার ফি বাদ দিলাম 800 টাকা, অবশিষ্ট থাকে 19,200 টাকা। দেখা গেল যে 19,200 টাকার বিপরীতে দায়ের পরিমাণ ফর এক্সাম্পল 19,000 টাকা, অন্তত 200 টাকা আমি বেশি পাচ্ছি সম্পত্তি বিক্রয় করে। এক্ষেত্রে আমরা ওই দায়টাকে বলবো ফুললি সিকিউরড ক্রেডিটর। আর যখন এই প্রাপ্ত টাকার পরিমাণ রিসিভার ফি বাদ দেওয়ার পরে, যেমন আমরা আবার বলি 15,000 টাকা হয়তো একটা সম্পত্তি, জামানতযুক্ত সম্পত্তির মূল্য, রিসিভার ফি 4%, রিসিভার ফি 4% মানে 600 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই থাকে 14,600 টাকা, 14,400 টাকা। অথচ দেখা গেল যে তার ঋণের পরিমাণ 30,000 টাকা। তো 14,400 টাকা দিয়ে 30,000 টাকা ঋণ পরিশোধ করা সম্ভব না। এ ধরনের দায়কে আমরা বলবো পার্টলি সিকিউরড ক্রেডিটরস। তারপর আমাদের যেটা আছে সরকারি কিছু দায় যদি থাকে, যেমন সরকারের ট্যাক্স ওই ব্যক্তি পরিশোধ করেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হবে, সরকারের দেনার কোনো আংশিক পরিশোধ করা যাবে না। এবং এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে যে কোনো প্রকার দায় পরিশোধের আগে সরকারের পাওনা এবং কর্মচারীদের বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি যদি বকেয়া থাকে তাহলে 6 মাসের বেতন, ভাড়া ইত্যাদি যদি বকেয়া থাকে তাহলে সেগুলিকে আমাদের অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে। এবং এই দুইটা দায়কে আমরা একত্রে বলি প্রেফারেন্সিয়াল ক্রেডিটর। সরকারের যে কোনো প্রকার পাওনা, কর, খাজনা, শ্রমিক কর্মচারীদের বেতন, বাড়িওয়ালার বিগত 6 মাসের ভাড়া, এগুলিকে আমরা একত্রে বলি প্রেফারেন্সিয়াল ক্রেডিটর। এরপরে আছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের ক্ষেত্রে যদি জামানত বিক্রি করে ঋণ সম্পূর্ণ পরিশোধ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংক ঋণকে আমরা শর্ত সাপেক্ষে ফুললি সিকিউরড বা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর বলি। আচ্ছা,
গাণিতিক অংশে গেলে আমরা এর বিষয়ে বিস্তারিত আলোচনায় পেয়ে যাব। এখানে বলা হচ্ছে কি যে জামানতবিহীন পাওনাদারের পাওনা পরিশোধের পূর্বেই জামানতবিহীন ব্যাংক ঋণ পরিশোধ করতে হবে। যে ঋণের কোনো জামানত নাই তা পরিশোধ করার আগে ব্যাংক ঋণ শোধ করতে হবে। কেন? কারণ ব্যাংকের টাকা কিন্তু ব্যাংকের না, জনগণের টাকা, অনেক বেশি মানুষের টাকা। ফলে ব্যাংক ঋণ যদি থাকে তাহলে অবশ্যই ব্যাংক ঋণকে আগে পরিশোধ করার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে শর্ত সাপেক্ষে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর। আর যদি কোনো দায় এমন থাকে যার বিপরীতে কোনো জামানত নাই, একেবারেই অসহায় সেই পাওনাদার, যার পাওনা টাকা তিনি পাবেন সকল দায় মেটানোর পরে, এরূপ পাওনাদারকে আমরা বলছি আনসিকিউরড ক্রেডিটর, এবং তারা হচ্ছে আদতে জামানতবিহীন পাওনাদার। তো এই গেল হচ্ছে আমাদের এই অধ্যায়ের তাত্ত্বিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী যে লেকচার নম্বর 3 সেখানে আমরা আমাদের এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করে এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করব। সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবেন, সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করবেন, নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার প্রয়োজন নাই। আপনাদের এমন কোনো প্রয়োজন ছাত্রছাত্রীদের থাকার কথা নয় যাতে আপনাদেরকে বাইরে বের হতে হয়। ফলে আপনারা নিজেরাই নিজেদের প্রয়োজনটা নির্ধারণ করে সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ।